স্বাগত জানাচ্ছি। নোয়া ভিশনের পক্ষ থেকে চৌধুরীর লড়াইয়ের আজকে দ্বিতীয় পর্ব। আমরা এই পর্বটি শুরু করেছি, প্রথম পর্ব শুরু করেছি চৌধুরীর লড়াইয়ের পাঠ এবং পাঠের সাথে একটি সহজ আলোচনা যাতে পাঠটি বোঝা যায়। এই কাজে আমরা এখানে নোয়া ভিশনের যে টিমটা কাজ করছি, এই টিমে রয়েছে আমি কাজী খসরু। আমার সাথে কাজ করার জন্য আমাদের টিমে রয়েছেন জনাব ওস্তাদ কামাল উদ্দিন। উনি সঙ্গীত প্রশিক্ষক, শিল্পকলা একাডেমি, সহসভাপতি উদীচী শিল্পী গোষ্ঠী এবং সঙ্গীত প্রশিক্ষক নবারুণ সঙ্গীত বিদ্যালয়। আমাদের সাথে আরও যিনি পাঠে অংশগ্রহণ করেন তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ নন্দী। তিনি যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নোয়াখালী জেলার সভাপতি, এবং তিনিও উদীচী শিল্পী গোষ্ঠীর এখানকার সহসভাপতি এবং তিনি বাঙালি লোকশিল্প সংস্থার নাট্য নির্দেশক। এই দুই গুণী ব্যক্তিকে নিয়ে আমরা রংমালা পাঠ শেষ করব এবং পাঠের ফাঁকে ফাঁকে আমরা পাঠটাকে সহজবোধ্য করার জন্য কিছু কিছু আলোচনা করব। এটা আমরা প্রথম থেকেই ওভাবেই বলেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ে এখন রংমালার আমরা যেই বন্দনা, আমরা চৌধুরী লড়াইয়ের বন্দনা অংশ শেষ করেছি। এখন হচ্ছে চৌধুরী লড়াইয়ের প্রথম খণ্ডের নাম রংমালার বিবাহ। এই রংমালার বিবাহ অংশ এটা আজকে শুরু করছেন আমাদের ওস্তাদ কামাল উদ্দিন, জনাব ওস্তাদ কামাল উদ্দিন। নারায়ণ রাজ্যের অধিকার, হিন্দুর কাইতের জঙ্গল কাটি পাণ্ড্য রাজ বাড়ি, থাকতে উড়ি মাইতে উড়ি দেউড়ি সারি সারি, আশ করি তো গাইছে সত্যি রাজগঞ্জের কাছারি। সেকালে রাজেন্দ্র পুরার গায়ে বল ছিল, ৬০ বৈরাগীর জায়গা ৮ যাই দিল। আরে নাটুয়া নাটুনি কত ছিল সারি সারি, কত রঙ্গ ঢঙ্গে চলত সব নাগরি। সত্যি ছিল রাজা নারায়ণ বসিয়া নাগর, জলটাগনের ঘরে শোয়ে দোসরা নাগর। সবার চরণে আমি করি ভক্তি, মন দিয়া শুনেন সবে রংমালার প্রীতি। মরি 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 মোরা লাজে মরে যায়, কামানলে প্রাণ জলে কমুকার ঠাই। কি করিব কোথা যাব কব কারো ঠাই, পাইলে সে ধরি গলে রব মিলে ছেড়ে দিব নাই। আরে তালে পুণ্যর বাড়িতে এক মহা উৎসব ছিল, সেই বাড়ি ত্রাণটা পূজা সিরা খাইতে গেল। সিরা খাইয়া রাম গতি বাড়িতে চলিল, রংমালা সুন্দরী দেখা পথের মধ্যে পাইল। আগে থাকি রাম গতি নজর করি যায়, সোনার পুতুলা যেন সামনে দেখা যায়। শূন্য সাগো বগো দাসী তুই তোমার ঠাই, হিমান্যাগাকে দাঁড়াইছে সত্য বল সাই।
শোনো শোনো রামগতি কই তোমার ঠাই সম্মান লইয়া তুমি চলি যাও সাই আত্মা রামের ঘরের মাইয়া গোলাপের ভগিনী ইসিবাসি রাখছি নাম রঙ্গমালা রানী আর এই কথা রামগতি যখন শুনিল মনে মনে রামগতি ভাবিতে লাগিল যদি আমি রামগতি পরাণে বাঁচিব কেমন রঙ্গমালা সুন্দরী নজরে দেখিব যাই আগে শ্যামের মায়ের কাছে 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 যাই আর ধীরে ধীরে রামগতি যে করছে আগমন আপনা বাড়িতে যাই দিল দর্শন নিজে নিজে রামগতি যে প্রতিকরণ লইল পিতার কাছেতে যাই দর্শন দিল শুনেন শুনেন পিতা ঠাকুর কই আমনের ঠাই একান্ততা কইতে আমার পরাণে ডরাই এই কথা নসিরামে যখন শুনিল রামগতির আগে কথা কইতে লাগিল শুনেন শুনেন পিতা ঠাকুর কই আমনের ঠাই আইসি রসে রঙ্গমারে বিয়া করান সাই আপনার রামের ঘরে মাইয়া গোলাপের ভগিনী ইসিবাসি রাখছি নাম রঙ্গমালা রানী আর এই কথা দুজার বাপে যখন শুনিল আলগা হিসা হাতে করে দৌড়াইতে লাগিল তুই কইলি কিয়া দুজার তুই কইলি কিয়া অগ পাতলা মাইয়া মাইয়া নের তোকে দিব কিয়া ধায়ার নাম গুচ্ছা হিসে দিবে সার আর নিরে পিতা ঠাকুর আমার লাগু পার আর গুসা হইয়া রামগতি যে প্রতিকরণ হইল নসিরামের ঘরে যাই দর্শন দিল যদি আমি রামগতি পরাণে বাঁচিব নসিরামের বড় সন্দুক সোড়াইলে করিব দেখো বলে রামগতি যে সোড়ানি লইল নসিরামের বড় সন্দুক সোড়াইলে করিল সন্দুক করিয়া গোটা নজর করি সার হাজার টাকা তোড়া সামনে দেখা যায় টাকা তোড়া কাঁধে লইয়া রামগতি যে করছে আগমন আপনার রামের বাড়ি যাই দিল দর্শন সুন্দরী দাসী দুর্গা দাসী দুর্গা দাসী দুর্গা দাসী দুর্গা দাসী বলাইতে লাগিল সামনে আসি দুর্গা দাসী খাড়া যে বইল সুন্দর সুন্দর রামগতি আইলা কিসের লাই একবার আমারে কহ না বুঝাই দাসী গো মনের কথা বলি গো তোমায় করি দাসী এই নিবেদন আমার অধীন কারণ বিমুখ হইও না কখন ধরি তোমার রাঙা পাত বিমুখ হইও না কখন ধরি তোমার রাঙা পাত বিমুখ হইও না ধরি তোমার রাঙা পাত শুনো শুনো ওগো দাসী কই তোমার ঠাই 500 টাকা দিলাম পান খাই পাল্লাই
আগমন অন্তর্বাড়ি যাইতাছি দিন দর্শন শোনো শোনো আত্মারাম কই তোমার ঠাই এরই আসি কাছে বসি কথা শুনো সাই আর এই কথা আত্মারামে যখনই শুনিল দুর্গা দাসের কাছে আসি দর্শন দিল শূন্য শূন্য আত্মারাম কই তোমার ঠাই কপাল উঠছে তুঙ্গ ভাগ্যে শিবা নাই এই কথা শুনি আত্মারাম নাই এই কথা শুনি আত্মারাম নাই জাগা কপালে জাগা আছে এমন দেখা যায় শূন্য শূন্য অগুতাসি কই তোমার ঠাই জাগার কপাল জাগা আমি দেখতে পাই এই কথা দুর্গা দাসী যখন শুনিল তুমি ভাগ্যের কপাল উঠছে বুঝাইয়া দিল এতদিন এক কুমার আছে গো সলিয়া 500 টাকা দিছে তোমাকে পান খাইবার লাগিয়া বিয়ের কথা বিয়ের কথা হইলে টাকার গণা পড়া নাই এই কথা আত্মারামে যখন শুনিল মধুর বচনে কথা কইতে লাগিল শূন্য শূন্য আগুদাসী কই তোমার ঠাই গোলাপেরও কাছে তুমি যদি যাও চাই সে যদি হয় রাজি আসিও আমি তবে বিয়ার কথা ঠিক করো তুমি এই কথা দুর্গা দাসী যখনই শুনিল গোলাপেরও কাছে যাই দর্শন দিল শোনো শোনো গোলাপ চন্দ্র কই তোমার ঠাই কপাল উল্টিছে তোগো ভাগ্যে সীমা নাই বিহার তুলিন এক কুমা আছে গো সলিয়া 500 টাকা দিছে তোমাগরে পান খাইবার লাগিয়া এতক্ষণ আমরা রংমালার বিবাহ পর্ব শুনছিলাম। রংমালার বিবাহ পর্ব দিয়ে চৌধুরীর লড়াইয়ের শুরু। চৌধুরীর লড়াইয়ের শুরুতেই আমরা প্রথম অংশেই দুইজন জমিদারের দেখা পাই। আমরা শুরুটা এভাবে দেখি, চৌধুরী ছিল রাজীনারায়ণ, রাজ্যের অধিকারী, হিন্দুর কাছে জঙ্গলকারী, বাল্য রাজবাড়ি। তাহলে ইনি হচ্ছেন প্রতাপ নারায়ণের ভ্রাতা রাজীনারায়ণ চৌধুরী। প্রতাপ নারায়ণ চৌধুরীর কনিষ্ঠ ভ্রাতা রাজেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি যখন রাজ্যের অধিকারী হলেন তখন তিনি কি করলেন, হিন্দুর কায়েস নামক গ্রামের জঙ্গল কেটে তিনি সেখানে একটা রাজবাড়ি করলেন এবং সেখানকার বর্ণনাটা এইভাবে আসছে, আগদেউড়ি, মাইজদেউড়ি, দেউড়ি সারি সারি আশকরি তোলাইছে ছত্রী রাজগঞ্জের কাছারি। রাজগঞ্জটা আমাদের মাইজদির খুব সন্নিকটে, মাইজদির কাছেই। এবং এই যে মাইজদির কাছে রাজগঞ্জ, এই রাজগঞ্জে চৌধুরীর কাছারি বাড়ি ছিল এবং সেই বিষয়ে এখনো আমরা যদি দেখি যে এখনো সেখানে আসলে এই কাছারি বাড়ির অবশিষ্ট রয়েছে। তারপরে যে কথাটা খুবই জরুরি এখানে বলা দরকার সেটা হচ্ছে যে এই যে রাজেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি এই যে সংসার বিভাগীদের জন্য লাখরাজ গ্র্যান্ট অনুমোদন করেছিলেন এবং 60টা বৈরাগী পরিবারকে তিনি সেখানে পুনর্বাসিত করেন এবং তিনি লাখরাজ গ্র্যান্ট অনুমোদন করেন তাদের অনুকূলে। এই যে লাখরাজ গ্র্যান্ট অনুমোদন করেন এর ফলে সেখানে বৈরাগীদের একাধিক আখড়া গড়ে ওঠে, যেই বৈরাগীদের আখড়াগুলো আমরা এখনো সেখানে গেলে খুঁজে পাই।
আমরা রাজগঞ্জের পশ্চিম দিকে গেলেই এখনো কমপক্ষে 8-10টা বৈরাগীর আখড়া আমরা খুঁজে পাবো। যদিও এর মধ্যে অনেক পরিবর্তন এসছে, তারপরেও বৈরাগীদের সেই লাখেরাজ সম্পত্তিগুলোর মধ্যে বৈরাগীদের আখড়া এখনো আমরা দেখি। তারপর বলা হচ্ছে যে কালে রাজেন্দ্র খুড়ার গায়ে বল ছিল 60 বৈরাগীর জায়গা 8 দরজায় দিল। এই পর্যন্ত রাজেন্দ্র চৌধুরীর বিষয়াদি বর্ণিত হচ্ছে। এরপরে যখন আমরা যাই, নাটুয়া নাটুনি কত ছিল সারি সারি, কত রঙ্গে ঢঙ্গে চলত সব নাগরী, সদ্রি ছিল রাজনারায়ণ রসিয়া নাগর। এইবার ভ্রাতস্পুত্রের কথা আসছে। ভ্রাতস্পুত্র রাজচন্দ্র তিনি তিনি রসিয়া নাগর। তার ক্ষেত্রে বলছে যে জলটাঙ্গনের ঘরে শোয় দোসরা নাগর। দোসরা নাগর মানে অপর নাগর। অপর নাগর মানে এখানে রাজচন্দ্র চৌধুরীকে মিন করা হচ্ছে। সবার চরণে আমি করিয়া ভকতি, মন দিয়া শুনেন সবে রংমালার প্রীতি। অর্থাৎ এই অংশে রংমালার যে প্রণয়, সেই প্রণয়টা শুরু। এরপরে রয়েছে একটা গান, মরে মরে লাজে মরে যাই ইত্যাদি। কিন্তু আমাদের যে কাহিনী হচ্ছে তালেপুর নড়বাড়িতে একটা মহোৎসব ছিল। সেই বাড়িতে রামগত্যা গুজা চিড়া খাইতে গেল। দেখা যায় যে একটা উৎসবে রামগতি কুজো গেল কোথায়? এই নড়বাড়িতে গেল এবং সেখানে সে চিড়া খেতে গেছে। মানে হচ্ছে এখানে যে অনুষ্ঠানের খাবার গ্রহণ করতে সে গিয়েছিল। তারপরে চিড়া খেয়ে যখন রামগতি চলে আসছে, তখন পথের মধ্যে এই রংমালা সুন্দরীর সে দেখা পায়। এভাবে এসছে, চিড়া খাইয়া রামগতি পাড়ি চলিল, রংমালা সুন্দরীর দেখা পথের মধ্যে পাইল। তারপরে বলছে কি, আলগে থাকি রামগতি যে নজর করে চায়, সোনার পুতুলা যেন সামনে দেখা যায়। অর্থাৎ রংমালার রূপবৈভব এই পালাগানে সবচেয়ে উল্লেখযোগ্য। এটা আমি আমার পূর্ববর্তী আলোচনায় বলেছিলাম। আর এই ক্ষেত্রে এখন আমরা দেখব যে পালার ভেতরে এই প্রথম শুরু হচ্ছে যে সোনার পুতুলের মতেও দেখা যাচ্ছে। কে দেখছে? রামগতি দেখছে দূর থেকে। তারপর কি বলছে? তখন রামগতি কি করলো? রামগতি এই যে তাদের যে দাসী কি হলো, এই যে মেয়েটা দাঁড়ালো, এই মেয়েটা কে সেটার পরিচয় জানতে চাচ্ছে এই রামগতি দাসীর কাছে। তখন দাসী বলছে, শোনো শোনো রামগতি, কই তোমার ঠাঁই, সম্মান লইয়া তুমি চলে যাও চাই। আপ্তারামের ঘরের মাইয়া, গোলাপের ভগিনী, ইসিবাসি রাখছে নাম রঙ্গমালা রানী। এই যে ব্যাপার, এখানে রামগতিকে পরিচয় দিচ্ছে যে সে আপ্তারামের মেয়ে এবং গোলাপের সে বোন। তার নাম রাখার সময় যথেষ্ট পছন্দ করে, যথেষ্ট খোঁজ নিয়ে, যথেষ্ট বেছে তার নাম রেখেছে রংমালা রানী। অর্থাৎ রংমালার যে নামকরণ ঠিক করার জন্য তারা যথেষ্ট পায় পরিশ্রম করেছে। আর এটা কে বলছে? দাসী বলছে। দাসী এই রংমালার পরিচয় দিচ্ছে এইভাবে। এরপর রামগতি দাসীকে তখন বলছে, এই কথা রামগতি যখনই শুনিল, মনে মনে রামগতি ভাবিতে লাগিল, যদি আমি রামগতি পরাণে বাঁচিব, কেমন রংমালা সুন্দরী নজরে দেখিব। অর্থাৎ এখানে এটা বলা প্রয়োজন যে এই যে রামগতি কুঁজো বা রামগত্যা গুজা, সে কিন্তু যথেষ্ট অর্থশালী ব্যক্তি। সে নয়, আসলে তার বাবা যথেষ্ট অর্থশালী ব্যক্তি এবং সে কারণে সে কি বলছে? সে বলছে রংমালা সুন্দরী কেমন সেটা আমি ভালো করে দেখব। তারপর কি বলছে? রামগতি কি করলো? রামগতি নিজের বাড়ির দিকে চললো। ধীরে ধীরে রামগতি যে করছে আগমন, আপনা বাড়ি যাই দিল দর্শন। নিজে নিজে রামগতি যে বুদ্ধিকরণ লইল, পিতার কাছেতে যাই দর্শনও দিল। তখন সে বাবার কাছে গেল, বাড়ি গেল, বাবার কাছে গেল এবং বাবাকে বলছে, শুনেন শুনেন পিতা ঠাকুর, কই আপনার ঠাঁই, একখান কথা কইতে আমার পরাণে ডরে। অর্থাৎ সে যথেষ্ট ভয় পাচ্ছে বাবাকে, কিন্তু কথাটা সে বলতে চাচ্ছে।
তখন তার বাবা নছিরাম, এই রামগতি কুঁজোর বাবা, সে বলল, এই কথা নছিরাম যখনই শুনিল রামগতির আগে কথা কহিতে লাগিল। তখন রামগতি কথা বলতে শুরু করলো কার সাথে? নছিরামের সাথে, তার বাবার সাথে। শুনেন শুনেন পিতা ঠাকুর, কহি আমনের ঠাঁই হাসে রসে রংমালারে বিয়া করান চাই। অর্থাৎ আপনি আনন্দ আহ্লাদ করে রংমালাকে আমাকে বিয়ে করান। এবং এখানে রংমালার পরিচয় সাথে সাথে সে বলছে, আপ্তারামের ঘরের মাইয়া গোলাপের ভগিনী ইসিবাসি রাখছে নাম রঙ্গমালা রানী। এই যে রংমালা রানী, তাকে আমাকে আপনি বিয়ে করান। এখন এই কথা যখন শুনলো নছিরাম, মানে রামগতি কুঁজোর বাবা, তখন এই কথা গুজার বাপে যখন শুনিল, আলগা পিসা হাতে করে দৌড়াইতে লাগিল। আলগা পিসা মানে একটা ঝাড়ু, ঝাঁটা, যেটা ব্যবহার করতে করতে এটার এখন বাঁধন খুলে গেছে, যথেষ্ট আলগা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে আরো সহজভাবে ঠুন্ডা পিসা বলে। হ্যাঁ, এই যে এখন এই আলগা পিসা হাতে করে দৌড়াইতে লাগিল। তুই কইলি কিয়া গুজা, তুই কইলি কিয়া, অগ হাত নড়াইয়া মাইয়ারে নি তুতুন দিব বিয়া। মানে এটা এই নছিরাম বলছে যে ওদের এই আদুরে মেয়েটাকে এই তোর মতো গুজার কাছে বিয়ে দিবে কিনা, তুই এটা কি বলছিস? হ্যাঁ, তারপর এটা নিয়ে যখন রামগতির বাবা ঝাঁটা নিয়ে দৌড়ানো শুরু করলো, তখন সে কি করলো? ধায় আর রামগচ্চা ফিসের দিকে চায়। এই রামগতি পালাচ্ছে আর পেছনের দিকে চাচ্ছে। আর নিরে পিতা ঠাকুর আমার লাভ পায়, বলছে আমার বাবা আর আমাকে ধরতে পারবে না। গোস্বা হইয়া রামগতি যে বুদ্ধিকরণ লইল, নছিরামের ঘরে যাই দর্শন দিল। এখানে সে তখন কি করলো? যখন দেখলো যে বাবা বিয়ে করাবে না, তখন সে একটা বুদ্ধি করলো। কি বুদ্ধি করলো? সে নছিরামের ঘরে গিয়ে ঢুকলো, বাবার ঘরে গিয়ে ঢুকলো। বাবার ঘর মানে যে ঘরে বাবার ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি আছে। যদি আমি রামগতি পরাণে বাঁচিব, নছিরামের বড় সৌন্দর্য ছড়াইনে খুলিব। মানে আমি রামগতি যদি বেঁচে থাকি, তাহলে এই নছিরামের সিন্ধুক যেটা আছে, বড় সিন্ধুক, সেটা আমি চাবি দিয়ে খুলব। এত বলি রামগতি যে ছড়ানি লইল। ছড়ানি মানে চাবি, চাবি নিল। নছিরামের বড় সিন্ধুক ছড়াইনে খুলিল। নছিরামের বড় সিন্ধুকটা খুলল। সন্দুক খুলিয়া নজর করি চায়, 1000 টাকার তোড়া সামনে দেখা যায়। এখন কি হলো? রামগতি কুঁজো তার বাবার সিন্ধুক খুললো। বাবার সিন্ধুকে প্রচুর টাকা, 1000 টাকার এই তোড়া দেখা যাচ্ছে। কেমন? টাকার তোড়া কাঁধে লইয়া রামগতি যে করছে আগমন, আপ্তারামের বাড়িতে যাই দিল দর্শন। এখান থেকে টাকা কড়ি নিয়ে রামগতি কি করলো? রামগতি আপ্তারাম নড়ের বাড়িতে গেল, অর্থাৎ রংমালাদের বাড়ি গেল। সেখানে গিয়ে দাসীকে সে ডাকছে, দুর্গাদাসী দুর্গাদাসী বলাইতে লাগলো। সামনে আসি দুর্গাদাসী খাড়া যে হইল। যখন দুর্গাদাসীকে ডাকছে, দুর্গাদাসী সামনে আসলো। তখন দুর্গাদাসী বলছে, শোনো শোনো রামগতি, আইলা কিসের লাই, একবার আমারে কহনা বুঝাই। বলছে যে তোমাকে তো আমি আগে বলেছিলাম যে এদের খুব আদুরে মেয়ে তুমি দেখছিলা, তা এখন তুমি কেন আসছো? দেখে আমাকে আগে বুঝিয়ে বলো। তখন একটা গান রয়েছে, এটা আপনারা শুনেছেন। গান অংশে আমি আর যাচ্ছি না, কাহিনী অংশেই থাকি। সেখানে বলছে, এখন রামগতি বলছে, শোনো শোনো ওগো দাসী, কই তোমার ঠাই, 500 টাকা দিলাম তোমার পান খাইবার লাই। অর্থাৎ দাসীকে পান খাওয়ার জন্য 500 টাকা দিল। এখানে দেখা দরকার যে সেই সময়ে আসলে 500 টাকা অনেক টাকা। এখানে টাকাটা কখনো রামগতির টাকা নয়, বাবার টাকা। বাবার টাকা খুব সহজে বাবার টাকা শ্রাদ্ধ করা যায়। এখন সে তো টাকা চুরি করে নিয়ে আসছে সিন্ধুক থেকে, সুতরাং সে 500 টাকা কাকে দিল? দাসীকে দিল পান খাওয়ার জন্য। তারপর বলছে, বিয়ার কথা হইলে টাকা গনা পড়া নাই, আর জনে দিব টাকা গনিয়া পড়িয়া, আমি বুঝাই দিব টাকা পান সেরায় মাপিয়া। তাহলে বলছে যে তুমি এটা 500 টাকা পান খাওয়ার জন্য দিলাম,
আর আমি এই কুঁজো টাকা গুনে পড়ে দেব না, আমি টাকা দেব পানসারায় মাপিয়া। পানসারা মানে যারা নোয়াখালীর মানুষ তারা অবশ্যই জানে, আমরা 5 সেরের যেই বাটখারা সেটাকে একসাথে বলা হয় পানসারা। তো বলছে যে তখনকার, আমরা সবাই জানি তখনকার টাকা মানে কাঁচা টাকা, কোম্পানির টাকা, এই টাকা ওজন করে সে দেবে, সে গুনে দেবে না, এই পানসারা দিয়ে মেপে সে টাকা দেবে। এরকম একটা লোক সে তার মানে এই নরের দাসীকে সে দেখালো, বলছে যে আর জনে দিবে টাকা গনিয়া পড়িয়া, আমি বুঝাই দিব টাকা পানসারায় মাপিয়া। এই কথা নরের দাসী যখন শুনিল, রামগতির আগে কথা কহিতে লাগিল। তখন এই কথা শুনে দাসী কিছুটা লোভাতুর হলো এবং রামগতির সাথে কথা বলছে। কি বলছে? শোনো শোনো রামগতি, কোনো তোমার ঠাঁই আন্তর বাড়ি যাই, আমি ওজন বুঝি চাই। অর্থাৎ তুমি অপেক্ষা করো, আমি ভেতর বাড়িতে গিয়ে, অন্তর বাড়িতে গিয়ে আমি ওজন বুঝে দেখি আসলে এই বিষয়ে তাদেরকে রাজি করানো যায় কিনা। তারপরে হচ্ছে ধীরে ধীরে দাসী করছে আগমন, আন্তর বাড়ি যাই দাসী দিল দর্শন। তখন দাসী অন্তর বাড়িতে গেল এবং অন্তর বাড়ি যাই সে কি করলো? শোনো শোনো আপ্তারাম, কই তোমার ঠাঁই, এরই আসি কাছে বসি, কথা শোনো চাই। এরই মানে একটা নোয়াখালীর ভাষায় একটা সম্বোধক শব্দ, সম্বোধন করলো যে এদিকে আসো, এরই আসি কাছে বসি, কথা শোনো চাই। কাকে বলছে? আপ্তারামকে বলছে, রংমালার বাবাকে বলছে। এই কথা আপ্তারাম যখন শুনিল, দুর্গাদাসীর কাছে আসি দর্শন দিল। এই কথা শোনার পরে দুর্গাদাসীর কাছে এসে বসলো। তখন দুর্গাদাসী বলছে, শুনো শোনো আপ্তারাম, কই তোমার ঠাঁই, কপাল উল্টিছে তোমাগো ভাগ্যের সীমা নাই। বলছে যে তোমাদের কপাল উল্টেছে এবং তোমাদের ভাগ্যের সীমা নাই। এখন আপ্তারাম প্রথমে এই কথাটা বুঝতে পারেনি ভালো করে। আপ্তারাম কি বললো? এই কথা শুনে আপ্তারাম কপালে হাত দিয়ে চায়, জাগার কপাল জাগাত আছে এমন দেখা যায়। সে তখন কপালে হাত দিল, এভাবে দেখলো যে কপাল তো কপালের জায়গায় রয়েছে। হ্যাঁ, তারপরে বলছে যে শোনো শোনো ওগদাসী, কই তোমার ঠাঁই, জাগার কপাল জাগাত আছে আমি দেখতে পাই। এই কথা দুর্গাদাসী যখন শুনিল, ভাগ্যের কপাল উল্টিছে তোমাগো বুঝাইয়া দিল। তখন দাসী বুঝালো যে তোমার কপাল উল্টানো মানে ফিজিক্যালি কপাল উল্টানো না, তোমাদের ভাগ্য ফিরেছে। কেন ফিরেছে? মেহেরকুলিন এক কুমার আইসে গো চলিয়া। মেহেরকুল নোয়াখালীর উত্তরে, এটা কুমিল্লা জেলার একটা বিখ্যাত এলাকা মেহেরকুল। এই মেহেরকুল থেকে একটা কুমার আসছে, কুমার বলতে এখানে রাজকুমার এসছে। হ্যাঁ, রাজকুমার আসছে, 500 টাকা দিছে তোমাগো পান খাইবার লাগিয়া। তো এই যে কুমার আসলো, এই রাজকুমার তোমাদেরকে 500 টাকা দিয়েছে পান খাওয়ার জন্য। বিয়ের কথা হইলে পরে টাকার গোনা পড়া নাই। এই কথা আপ্তারাম যখন শুনিল, মধুর বচনে কথা কহিতে লাগিল। এখানে আপ্তারামও একটা লোভী মানুষ। সে যখন টাকার কথা শুনলো, সে এবার কথা বলতে শুরু করলো। কিরকম কথা বলতে শুরু করলো? মধুর বচনে কথা বলতে লাগলো, অর্থাৎ মিষ্টি করে কথা বলতে শুরু করলো। কি বলছে? শোনো শোনো ওগদাসী, কই তোমার ঠাঁই, গোলাপের কাছে তুমি জলদি যাও চাই। গোলাপ মানে হচ্ছে তার ছেলে। এই এক পর্যায়ে বাবারা ছেলের উপর খুব নির্ভরশীল হয়। এখানেও আমরা দেখি যে এই যে গোলাপের বাবা, রঙ্গমালার বাবা, এই রঙ্গমালার বাবা কি আপ্তারাম, সে বলল যে তুমি গিয়ে আমার ছেলের কাছে যাও, সে যদি হয় রাজি আছি আমি, আমার ছেলেটা যদি রাজি হয় তাহলে আমিও রাজি আছি, তবে বিয়ের কথা ঠিক করো তুমি, তাহলে তুমি বিয়ের কথাটা ঠিক করো। এই কথা দুর্গাদাসী যখন শুনিল, গোলাপের কাছে যায় দর্শন দিল। এই কথা শুনে দুর্গাদাসী কি করলো? গোলাপের কাছে গিয়ে, গোলাপের সাথে গিয়ে দেখা দিল এবং গিয়ে বলছে, শোনো শোনো গোলাপচন্দ্র, কই তোমার ঠাঁই, কপাল উল্টিছে তো গো ভাগ্যের সীমা নাই। এবার বলছে যে ওই ছেলেকে গিয়ে একইভাবে বলছে যে তোমাদের কপাল খুলে গেছে, তোমাদের এখন ভাগ্যের সীমা নাই। মেহেরকুলির এক কুমার আইসে গো চলিয়া, 500 টাকা দিছে তোমার ঘরে পান খাইবার লাগিয়া। তোমাদেরকে পান খাওয়ার জন্য 500 টাকা দিয়েছে এবং বলছে, তখন
গোলাপ বলছে, শোনো শোনো ওগো দাসী, কই তোমার ঠাঁই, মনে মনে হইব রংমালার জামাই, টাকা পয়সার কথা সব দিলা গো যে শোনাই, এমন সুন্দর রঙ্গ কেমন গো জামাই। এখন ভাই স্বাভাবিকভাবেই টাকার চাইতে বোনের স্বামীটা কেমন হবে, জামাইটা কেমন হবে সেটা নিয়েই খুব চিন্তিত। সে দাসীকে সেই কথা জিজ্ঞাসা করলো, এবং দাসী যখন এটা শুনলো, এই কথা দাসী যখনই শুনিল, মনে দাসী ভাবিতে লাগলো। তখন দাসী কি করছে, দাসী ভাবছে যে এরপর কি হতে যাচ্ছে। টাকা পয়সা যত কিছু পুরস্কার দিব, জামাই চাইতে কইলে তার বুঝ কোথায় নিব। এখন দাসী ভাবছে যে টাকা পয়সা বুঝলাম, বুঝ করে বেশি করে দিলাম পুরস্কার, কিন্তু এই যে কুব্জপৃষ্ঠ রামগতি, এই রামগতির এই কুঁজ অংশটা আমি কি করে লুকাবো। এখান থেকে দাসী করছে আগমন, রামগতির কাছে যাই দিল দর্শন। তখন সে রামগতির কাছে গেল ফের। শুনো শুনো রামগতি, কই তোমার ঠাঁই, অন্তর বাড়ি নিতে হুকুম হইছে, জলদি চলো যাই। এখন সে সরাসরি রামগতিকে ভেতর বাড়িতে নিয়ে যাচ্ছে। এই কথা রামগতি যখন শুনিল, সাজি বাড়ি দাসীর সঙ্গে তখনই চলিল। তখন সে কি করলো, একটু সেজে গুজে, একটু মানে যেভাবে গেলে আরেকজনের দৃষ্টি আকৃষ্ট হয়, সেভাবে সে সেজে গুজে ভেতরের বাড়ির দিকে যাচ্ছে। তখন এখানে এই মধ্যখানে ধোঁয়া আছে, সেই ধোঁয়ার দিকে যাচ্ছি না। এরপরের কাহিনীটা এরকম, আন্তরবাড়ি যাই যখন দর্শন দিল, গোলাপ রাইয়া তখন বলাইতে লাগলো। এই যে গোলাপকে তখন ডাকতে লাগলো, গোলাপ মানে রংমালার ভাই, তাকে ডাকতে লাগলো। আলগে থাকে গোলাপ রাইয়া, তখন নজর করে চায়, রামগত্যা গুজারে দেখি, বলে হায় রে হায়। তখন সে যখন প্রথমেই রামগতিকে দেখলো, দেখে সে একটা হায় হায় করলো, এই কারণে যে আসলে এই রামগতি কুব্জপৃষ্ঠ, তার টাকা রয়েছে এটা ঠিক, কিন্তু সেজন্যে সে এই বনের আসন্ন ক্ষতি বিবেচনা করে হায় হায় করছে। একে ধরে রামগতি দাও দেখাইছে অঙ্গ। এখানে একটু আরো মজা আছে। মজাটা হচ্ছে, একে ধরে রামগতি দাও দেখাইছে অঙ্গ। দাউদে মানে দাঁত, এই খোসপাসরা, অর্থাৎ যেটা চুলকানি, চর্মরোগ বিশেষ। বলছে রামগতির কি হয়েছে, একে ধরে রামগতি দাও দেখাইছে অঙ্গ, দেখিলে তোর রূপ আনন্দ হয় ভঙ্গ। এই যে এতক্ষণ আনন্দে ছিল যে রামগতি এসছে, মেহেরকুলির একটা কুমার, তার কিন্তু যখন তার এই পাঁচটালা অঙ্গ দেখলো, এবং এই ওসনেস ভাঙ্গিয়া বুক হয়েছে মোচা, বুকটা বুকে দিয়ে মোচা হয়ে গেছে। মোচা মানে হলো এই যে আমরা কলার মোচা বলি, অর্থাৎ কলার যেটা ফুলের মোচা, যেটা থেকে কলার ছড়া বেরোয়, এরকম এই তার বুকটা এই রামগতির এরকম, কিরকম, ওসনেস ভাঙ্গিয়া বুক হইছে মোচা। মুখের দিকে সেনতে লাগে সৈতমাইয়া পেঁচা। চৈত্র মাসে পেঁচার যে রূপ থাকে, সেই রূপের মতো এই রামগতির রূপ। টাকার লোভে গোলাপ রাইয়া কিছু না কহিল। এখন এই ভাইটারও টাকার প্রতি লোভ হলো, বিয়ের তারিখ করিয়া যে দিল। তখন কি হলো, এই যে বাবা এবং ভাই মিলে রামগতির সাথে এই রংমালার বিয়ের একটা তারিখ করে দিল। এরপর রংমালার বিবাহের সাজ অংশ, এবং সেখানে আমরা দেখি পয়লা অদ্যতারা, পদ্মতারা, সোনামালা, জয়তারা, কালীতারা, কাঞ্চনমালা, কলাবতী, মুগাদাসী, বেত্তলানী রায়, এরা হচ্ছে সবাই রংমালার সখী। চলনাগর সব সখীরে জল ছেয়ানে যায়, পানিতে স্নান করার জন্য। এই যে এই অদ্যতারা, পদ্মতারা, সোনামালা, জয়তারা, কালীতারা, কাঞ্চনমালা, কলাবতী, মুগাদাসী, বেত্তলানী রায়, এরা সবাই এখন রংমালাকে নিয়ে এই
স্নান করতে যাচ্ছে, গোসল করতে রংমালাকে নিয়ে যাচ্ছে। তারপরে মাসুমিত্রা বলাই রঙ্গেরে কহিতে লাগিল। মাসুমিত্রা মানে মাসি, অর্থাৎ খালা। খালা কি করলো, রংকে মানে রংমালাকে ডেকে বলতে লাগলো, গাইড গিলা সুয়াচন্দন অঙ্গেতে মাখিল। কি করলো, এই অঙ্গে রঙ্গমালার অঙ্গে মানে শরীরে এই চন্দন ইত্যাদি, যেগুলো হলুদ ইত্যাদি বিবাহের সময় মেয়েদের রূপকে আরো আকর্ষণীয় করার জন্য যে সকল গায়ে মাখা লাগে সেগুলি কে মাখলো, মাসি এসে মাখলো। চতুর্দিকে সখীগণ করে ওলামেলা। হ্যাঁ, সখীরা এদিক সেদিক ঘোরাফেরা করছে, মধ্যখানে খাড়া আছে সুন্দর রংমালা, আর এই সখীগণ পরিবেষ্টিত হয়ে আছে রংমালা। এই রংমালাকে এখন এই স্নানে নিয়ে যাবে। স্নানে নিয়ে যাওয়ার সময় মাসি এসে সুয়াচন্দন ইত্যাদি মেখে দিল। এই মতে সখীগণে স্নান করাইল। সখীরা সবাই মিলে রংমালাকে স্নান করালো, গোসল করালো। স্নান করাইয়া মাইয়া মোটগা তলে নিল, অর্থাৎ যে জায়গায় ওই সাধনাতল বলে, হ্যাঁ, এই সাধনাতলে নিয়ে গেল গোসল টোসল করিয়ে। বাড়ির কাছে বামন আসিল, ডাক দিয়া লইল, মানে ব্রাহ্মণকে ডেকে আনলো। রামগতি গুজারে তখন একত্রে বসাইল। তখন এই রামগতি কুঁজোকে একসাথে বসালো। যেরকম বিয়ার নীতি বামনে করাইলো, সমস্ত পূজা শেষ করি বিয়ার মন্ত্র পড়াই দিল। এইভাবে কি হলো, রামগতি এবং রংমালার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। মানে এটা হচ্ছে এই মন্ত্রটা পাঠ করালো এবং ব্রাহ্মণ সেই মতে এই রামগতি এবং রংমালার বিয়ে দিল। চারি চক্ষের দুইজনের দেখা যে হইল, অগ্নির ফুলকি যেন রং জ্বলিয়া উঠিল। এই দেখে রংমালা আগুনের ফুলকির মতো জ্বলে উঠল। কারণ তার ধারণায় তো তার বর এরকম পূজ্য পৃষ্ঠ কদাকার সে ভাবেনি। সে তার ভাবনার অতীত এক বরের সাথে তার বিয়ে দিয়ে দিল তার বাবা এবং ভাই অর্থ লোভে। তারপরে এইটার উপমা একটা কবি দিচ্ছেন এভাবে, পালাকার বলছেন, বাঁশ বনে আগুন দিল গিরা ফুটি যায়, তেমন মতো জ্বলে উঠে রংমালার গায়ে। যেভাবে বাঁশের মধ্যে আগুন দিলে বাঁশের যে গিটগুলো আছে সেগুলো প্রচন্ড শব্দে ফাটে, সেই রকম রংমালার শরীরটা ভেতর থেকে এরকম জ্বলতে লাগলো এবং রংমালার কিছুতেই এই বিষয়টা ভেতর থেকে মানতে পারছে না। তারপরে বলছে, এটা রংমালার কথা, আমার ভাইয়া গোলাপ রাইয়া চক্ষু দুটি খাইল। বলছে যে আমার ভাইয়ের চোখ দুটো যেন অন্ধ হয়ে গেল। বাড়ির কাছে রসিক থুই গুজাত্তন বিয়া দিল, মানে বাড়ির কাছে অনেক সুন্দর সুন্দর ছেলে রয়েছে, তাদের কাছে বিয়ে না দিয়ে এই কুজ্জপৃষ্ঠ রামগতির সাথে বিয়ে দিল। টেকার লোভেতে বাপের বিচার না করিয়া রামগতি গুজার কাছে আমাকে দিল বিয়া। রংমালা বলছে যে টাকার লোভে বাপ বাজ বিচার করলো না এবং রামগতি কুঁজোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। যদি আমি রংমালা পরাণে বাঁচিব, কেমন রামগচ্চা গুজা নজরে দেখিব। বলছে এবার আমি দেখব কিভাবে রামগতি আমার সঙ্গে সংসার করে, কারণ আমার বাবা ভাই তো টাকার কাছে পরাজিত হয়েছে, আমি এই কুজ্জপৃষ্ঠ পদাকারের সাথে ঘর করব না। এখানে আমি আগে আলোচনায় বলেছিলাম যে আমাদের রংমালা হচ্ছে এমন একটা চরিত্র, এমন একটা নারী চরিত্র, সেই যুগে এখন থেকে 250 বছর আগে চিন্তা করা খুব কঠিন যে ওই সময়ে একটা এত আধুনিক মেয়ে যে তার প্রথমেই তার বরকে গ্রহণ করছে না। কারণ হচ্ছে টাকা তার প্রয়োজন নয়, তার প্রয়োজন তার উপযুক্ত বর, উপযুক্ত স্বামী, সেটা সে পাচ্ছে না। কারণ বাবা ভাই টাকার লোভে এই রামগতি কুঁজোর সাথে তাকে বিয়ে দিল। এখন সে বলছে যে এবার আমি নিজেই এটার ব্যবস্থা নেব। বিয়া সমাধা হইয়া নিষ্পত্তি হইল, কন্যা বর বড় ঘরতে নিল। এখন
বর এবং কনেকে বড় ঘরের মধ্যে নিয়ে গেল। পালঙ্কেতে রংমালা শুইয়া রহিল, রাম গতি গুজা পালঙ্কে বসিল। এই পর্যন্ত আমরা আমাদের কামাল স্যার গেয়েছিল। আমরা এরপরে আরেকটু যদি এগিয়ে আলোচনা করি, এবার এই জায়গাটা আসলে খুবই প্রণিধানযোগ্য। এই পালার মধ্যে এই জায়গাটা হচ্ছে খুবই, এখানে আমরা দেখি যে রংমালার যে দ্রোহ, রংমালা চরিত্রের যে আধুনিকতা, রংমালা চরিত্রের যে প্রাসঙ্গিকতা এখানে ধরা দিয়েছে। এই অংশটায় আলগে থাকি রামগতি গুজারে রংমালা নজর করে চায়, মানে দূর থেকে রংমালা দেখছে রামগতিকে, কাছে আয়ে রামগতি এমন দেখা যায়। কি দেখা যাচ্ছে? রামগতি আস্তে আস্তে রংমালার কাছে আসছে। তারপরে কি হলো? লাথি মারে রামগতিরে ফালাইয়া দিল। কি হলো? রামগতিকে লাথি মেরে ফেলে দিল। কেবল ভাঙ্গে রামগতি উটকা লোট দিল। তখন এই যে লাথি দিল, লাথির সাথে সাথে দরজা ভেঙে রামগতি দৌড় দিল। যেদিন লাগাত রংমালায় চিনল আপন পর, একদিনও না করল রামগচ্চা গুজার ঘর। এই যে ওই দিন সে কাকে চিনল? রামগতি কুজুকে চিনল, এবং এই যে লাথি দিয়ে পালক থেকে ফেলে দিল। রামগতি এবার দরজা ভেঙে, কেবড় ভাঙি মানে দরজা ভেঙে, হ্যাঁ, কি হলো? কেবড় ভাঙি রামগতি উটগা লোট দিল, মানে দরজা ভেঙে রামগতি দৌড় দিল। যেদিন লাগা রংমালায় চিনল আপন পর, একদিনও না করল রামগচ্চা গুজার ঘর। ধায় আর রামগতি পিছের দিকে চায়। এই যে রামগতি পালাচ্ছে, দৌড়াচ্ছে, আর পেছন দিকে চাচ্ছে। আর কিরে রংমালায় আমার লাল পায়, রংমালা আর আমার নাগাল পাবে না। তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে চৌধুরী লড়াইয়ের একেবারে পালার প্রথমের অবস্থা। রংমালার এই যে একটা রূপসী মেয়েকে বাবা ভাই টাকার লোভে কি করলো? টাকার লোভে তাকে বিয়ে দিয়ে দিল একটা কুজ্জপৃষ্ঠ কদাকার এই রামগতি কুজোর সাথে। এবং এই রামগতি কুজোর সাথে এই বিয়েটা বাবা ভাই দিলেও আমাদের রংমালা চরিত্রের একটা বিশেষ দিক হচ্ছে এই দ্রোহ। এই দ্রোহী রূপটা আমরা এখানে দেখলাম। আর রংমালার এর পরবর্তী কোথাও রংমালাকে দ্রোহী হিসেবে আমরা পাই না। প্রথম থেকেই রংমালা দ্রোহী। এরপরে রংমালার চরিত্রের অন্যান্য রূপবৈভব আমরা আস্তে আস্তে পালার মধ্যে দেখব। আজকে আমরা এই যে রংমালার বিবাহ অংশ, এটার বেশিরভাগই আলোচিত হলো। এখন এর পরের অংশ যেটা, এই রংমালার এর পরের অংশ রংমালার প্রণয় অংশ। সেই প্রণয় অংশে আমরা আশা করি যে আগামী শনিবারে আমাদের পরবর্তী এপিসোডে আমরা সেখানে প্রবেশ করব। আজকে আমাদের এই পর্যন্তই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইন্দ্রজিৎ নন্দী। তিনি আজকে আমাদেরকে ঢোলে সহযোগিতা করেছেন, এবং গত পর্বের তুলনায় এই পর্বে আমরা আমাদের তবলা, হারমোনিয়াম ইত্যাদি নিয়ে যতখানি সম্ভব হয়েছে আজকে আমাদের এই যে শ্রোতা দর্শকের জন্য আরেকটু আকর্ষণীয় করার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা আমাদের এই প্রচেষ্টা উত্তরোত্তর সামনে যাবে, এটা আমরা আশা করি। ইন্দ্রজিৎ নন্দীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি এই রংমালা বিবাহ অংশ গাইলেন, পাঠ করলেন এবং আমাদেরকে আনন্দ দিলেন, ওস্তাদ কামালউদ্দিন সাহেব এবং ইন্দ্রজিৎ নন্দীকে নিয়ে। আগামী শনিবার পর্যন্ত আপনাদের জন্য আমাদের অপেক্ষা। আপনারা যদি অপেক্ষা করেন নিশ্চয়ই আমাদের কাছে সেটা আরো ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাংলা।